আজ এখন আমরা পড়ব মেম সাহেব উপন্যাসের ১৯তম পর্ব। যারা পূর্বের পর্বগুলো শুনি নাই তারা আমার চ্যানেলটি থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখন আমরা পড়ব মেম সাহেব উপন্যাসের ১৯তম পর্ব। সেবার কলকাতা যাওয়া আমার জীবনে কোনোদিন ভুলতে পারবো না, না কোনোদিন ভুলবো না। সেবারের কলকাতার স্মৃতি আমার জীবনের সবচাইতে মূল্যবান স্মৃতি। আজ আমার পার্থিব সম্পদ অনেক, ভবিষ্যতেও হয়তো আরও হবে। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আজ আমার পরিচয়। কত ভিআইপির সঙ্গে ঘুরিয়ে বেরিয়েছি দেশ দেশান্তরে। তাদের কত মিষ্টি, কত সুন্দর, কত চমকপ্রদ স্মৃতির সঙ্গে অন্য কোনো স্মৃতির তুলনাই হয় না। একদিন হয়তো আমার সব কিছু হারিয়ে যাবে, হয়তো আমি অতীত দিনের মতো এক মুষ্টি অন্যের একটা লেখা ছাপিয়ে 10 টাকা পাবার জন্য আবার কলকাতার রাজপথে ঘুরে বেড়াবো। হারাবো না শুধু আমার স্মৃতি, মেম সাহেবের স্মৃতি, সেবারের কলকাতার স্মৃতি। হাওড়া স্টেশনে মেজদি এসেছিল। মেম সাহেবকে না দেখে আমি একটু অবাক হলাম। মেজদিকে বললাম, শুধু এদিক ওদিক চাইলাম, ভাবছিলাম বোধহয় লুকিয়ে আছে। একটু মুচকি হেসে মেজদি বললেন, এদিক ওদিক দেখে লাভ নেই, আসেনি। আমি একটু জোরে হেসে বললাম, আরে না, ওকে কে খুঁজবে, আমার এক বন্ধুর আসার কথা ছিল, তাই দেখছি এসেছে কিনা। মেজদি একটু দুষ্টে হেসে বলল, ও আই সি। প্ল্যাটফর্ম থেকে ট্যাক্সি স্ট্যান্ডে যাবার পথে মেজদি বললেন, আজ রাত্রিতে আপনি আমার ওখানে খাবেন। আমি থমকে দাঁড়িয়ে বললাম, সে কি, মার হুকুম, রিয়েলি? তবে কি আপনার সঙ্গে ঠাট্টা করছি? মেম সাহেব যে সেদিন সত্যি স্টেশনে আসেনি। চিফ অফ প্রোটোকল হয়ে মেজদি এসেছিলেন আমাকে অভ্যর্থনা জানাবার জন্য। মেম সাহেবকে না দেখে মনে মনে একটু হতাশ বোধ করলেও আমার সামাজিক মর্যাদায় বেশ গর্ববোধ করছিলাম। রাত্রে নেমন্তন্ন খেতে গিয়ে মেম সাহেবের দেওয়া ধুতি পাঞ্জাবি পরে সত্যি প্রায় জামাই সেজে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। মেম সাহেব আমারই অপেক্ষা করে বসেছিল ড্রয়িং রুমে, কিন্তু আমি বাজালাম ও সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, মেজদি, দেখ তো কে এসছে। আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনতে পেলাম। এমন একটা ভাব দেখালো যে ওর কোনো গরজ নেই। আসল কথা, লজ্জা করছিল। মেজদি দরজা খুলে চিৎকার করলেন, মা, তোমার ছোট জামাই এসেছেন। ভিতর থেকে মেম সাহেবের মার গলা শুনতে পেলাম, আহ, চিৎকার করিস না। মেজদি ঘর ছেড়ে ভিতরে যাবার সময় হুকুম করে গেলেন, চুপটি করে বসুন, দীর্ঘ নিঃশ্বাস ফেলার প্রয়োজন, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। মেজদি বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গে মেম সাহেব এলো। একটু এদিক ওদিক দেখে আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওর হাত ধরে পাশ থেকে সামনে নিয়ে এলাম। তারপর 2 হাত দিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে বুকের কাছে আলতো করে মাথাটা রাখলাম। ও আমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে দিতে বলল, আহ, ছেড়ে দাও, কেউ এসে পড়বে। আমি ওর কথার কোনো জবাব দিলাম না। এমনি করে ওকে জড়িয়ে ধরে রইলাম। ও আস্তে আস্তে আমার হাত দুটো ছড়িয়ে দিতে দিতে বলল, লক্ষ্মীটি, ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে। আমি এবার ওর হাত দুটো মুখের দিকে চাইলাম, বললাম, দেখুক না কি হয়েছে। ও একটা হাত ছাড়িয়ে নিয়ে আমার মুখে, কপালে, মাথায় হাত বুলিয়ে দিতে বলল, কেমন আছো, ভালো? একটু থেমে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? ভালো না কেন আবার? আমার আর একলা থাকতে একটুও ভালো লাগছে না। আমি ওর ফোলা ফোলা গাল দুটো একটু টিপে ধরে বললাম, এই তো এসে গেছে, আর তো 2 মাসও বাকি নেই। সেদিন রাত্রে মেম সাহেবের মা সত্যি জামাই আদর করে খাওয়ালেন। ছোটবেলায় মাকে হারিয়ে অত আদর যত্ন পাওয়ার কোনোদিন অভ্যাস নেই। অত ভালো মন্দ খাওয়া দাওয়ারও অভ্যাস ছিল না। আমি কোনোটা খেলাম না। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বসে বসে মেজদি মেম সাহেবের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। শেষে মেম সাহেবের মাকে প্রণাম করে বিদায় নেওয়ার সময় উনি আমার হাতে একটা পাথর সেট করা আংটি পরিয়ে দিলেন। আমি বললাম, এ কি করছেন? বিয়ের আগে তো তুমি আর আসছো না, আশীর্বাদ তো বিয়ের আসরেই হবে, তাই এটা থাক। আমি আবার আপত্তি করলাম। উনি বললেন, মায়ের আশীর্বাদ না করতে নেই। আর আপত্তি করলাম না। পরের দিন মেম সাহেব আর আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম। সন্ধ্যার পর আরতি দেখে নৌকায় চড়ে গিয়েছিলাম বেলুড়। পৌষ মাসের সন্ধ্যায় মিষ্টি ঠান্ডা হাওয়া বইছিল গঙ্গার উপর দিয়ে। মেম সাহেব আমার পাশ ঘেঁষে আমার
কাঁধে মাথা রাখলো। সেদিন সন্ধ্যায় বিশেষ কথাবার্তা হয়নি আমাদের। আনন্দ তৃপ্তিতে দুজনেই মনটা পূর্ণ হয়েছিল। বেশি কথাবার্তা বলতেই কারোরই মন চায়নি। মেম সাহেব জিজ্ঞাসা করেছিল, তুমি আর এর মধ্যে কলকাতা আসবে না? না, একেবারেই সেই বিয়ের সময়? হ্যাঁ। একটু পরে আবার বলেছিল, বিয়ের পর তুমি কিন্তু আমাকে তোমার মনের মতন করে গড়ে নিও, আমি যেন তোমার সবটা প্রয়োজন মেটাতে পারি। আমার সব প্রয়োজনেই কথাই তো তুমি জানো। তাছাড়া তুমি তো আমাকে গড়ে তুলেছ, সুতরাং আমি আর তোমাকে কি গড়ে তুলব? আমি তো নিমিত্ত মাত্র। তোমার নিজের মধ্যে গুণ ছিল বলেই তুমি দাঁড়াতে পেরেছো। গুণ না থাকলে কেউ কিছু কি করতে পারে? আমি বললাম, পারে বই কি মেম সাহেব। শুধু ইট কাঠ সিমেন্ট হলেই তো একটা সুন্দর বাড়ি হয় না। আর্কিটেক্ট চাই, ইঞ্জিনিয়ার চাই, মিস্ত্রি চাই। সোনার সোনার তালের দাম থাকতে পারে, কিন্তু তার সৌন্দর্যের নেই। স্বর্ণকারের হাতে সেই সোনা পড়লে কত সুন্দর গহনা হয়। ওর মুখের ওপর মুখ রেখে বললাম, মেম সাহেব, তুমি আমার সেই আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, শিল্পী। ও আমার সব কথার জবাব না দিয়ে বলল, তুমি বড্ড বেশি ভালোবাসো, তাই তো তুমি আমাকে অকৃপণভাবে মর্যাদা দিতে চাও। মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, তাই না? মেম সাহেব এবার যেন একটু অভিমান করে বলল, ওসব আজে বাজে কথা বলবে না তো। হাজার হোক তুমি আমার স্বামী। আর তাছাড়া মেয়ে পড়লেই কি সবাই পণ্ডিত হয়ে যায়? ও নিজেই প্রশ্নের জবাব দিল, মোটেই না। তোমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার কাছে আমি কি দাঁড়াতে পারি? দোলা বৌদি, মেম সাহেব শুধু আমাকে ভালোবাসতো না, শ্রদ্ধা করত, ভক্তি করত। সোনায় যেমন একটু পান মিশিয়ে না দিলে গহনা মজবুত হয় না, সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। মেম সাহেব আজ অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু যত দূরেই যাক, যেখানেই থাকুক, আমি নিশ্চিত জানি সে আজও আমাকে ভুলতে পারেনি। আমি জানি সে আজও আমাকে ভালোবাসে। প্রতিটি মুহূর্তের স্মৃতির আজও তার মনে আছে। কলকাতায় আরও কদিন ছিলাম। এবার সবাইকে বলে দিলাম, আসছে ফাল্গুন মেম সাহেবের সঙ্গে বিয়ে হচ্ছে। কেউ অবাক হলেন, কেউ আবার বলল, আমরা সবাই আগেই জানতাম। আমি কারোর কোনো মন্তব্য গ্রাহ্য করলাম না। গ্রাহ্য করবই কেন? তোমরা কি কেউ আমাকে ভালোবেসেছো? কেউ কি আমার বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছো? কেউ তো কি একটা পয়সা দিয়ে এক কাপ চা খাইয়ে উপকার করনি। সুতরাং আমি তোমাদের খোরাই কেয়ার করি। যখন যেখানে যার সঙ্গে দেখা হয়েছে তাকেই বলেছি আমার বিয়ে মেম সাহেবের সঙ্গে। কবে? এই তো ফাল্গুনে। বহুজনকে নেমন্তন্নও করেছিলাম, আসতে হবে কিন্তু। বন্ধু বান্ধবদের বললাম, এবার যদি তোরা দিল্লি না আসিস তবে ফাটাফাটি হয়ে যাবে। বিয়ের আগে আর কলকাতা আসা হবে না ভেবে বিয়ের কিছু কাজও করলাম কলকাতায়। দিল্লিতে ভালো পাঞ্জাবি তৈরি হয় না। ভবানীপুরে একটা দোকান থেকে 3 গজ ভালো সিল্কের কাপড় কিনে শ্যামবাজারে মন্টুবাবুর দোকানে পাঞ্জাবি তৈরি করতে দিলাম। দিল্লিতে ভালো বাংলা কার্ড পাওয়া যায় না, সুতরাং কয়েকশো কার্ড আর কিনেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে মেম সাহেবের জন্য 2টা বেনারসি শাড়ি। দিল্লিতে বেনারসি পাওয়া যায়, কিন্তু বড্ড বেশি দাম। তাছাড়া ঠিক রুচিসম্মত পাওয়া প্রায় অসম্ভব। শাড়ি দুটো কেনার সময় মেম সাহেবকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম পছন্দ করার জন্য। স্কাই কালারের বেনারসিটা আমার খুব পছন্দ হয়েছিল, ওরও খুব ভালো লেগেছিল, কিন্তু বারবার বলেছিল, কেন এত দামি কিনেছো? আমি বলছিলাম, এর চাইতে কম দামের শাড়িতে তোমাকে মানাবে না। ও ভ্রু কুঁচকে একটু হাসতে হাসতে বলছিল, তাই নাকি? তবে কি? শাড়ি কিনে দোকান থেকে বেরোবার সময় মেম সাহেব বলল, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবে? সে কি, আমি তো কাপড় কিনে পাঞ্জাবি তৈরি করতে দিয়েছি। তা হোক, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করবে। সেন্ট্রাল এভিনিউ খাদি গ্রামোদ্যোগ থেকে মেম সাহেব আমার পাঞ্জাবি কাপড় কিনে বলল, চলো এবার ধুতিটা কিনতে চাই। ধুতি কিনতে গিয়ে আমি ওর কানে ফিসফিস করে বললাম, প্লেন পাড় দেব নাকি জরি পাড় দেব? আগে কতবার জরিপার ধুতি চেয়েছি, পাইনি। এবার পেলাম, একটা নয়, 1 জোড়া। আমি জানতে চাইলাম, 1 জোড়া ধুতি পরে কি বিয়ে করতে যাব? অসভ্যতা করো না। একটু থেমে বলল, তোমার তো মোটে 2টো ধুতি, তাই 1 জোড়াই থাক। ধুতি কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো আমার বিয়ের কাপড় দিলে, ফুলসজ্জার জন্য তো কিছু দিলে না? ও আমার কথার জবাব না দিয়ে বলল, সেদিন যে তুমি কি করবে তা ভাবতেই আমার গায়ে জ্বর আসছে। তাই নাকি? একটু থেমে আবার বললাম, বেশ, তাহলে শুধু বিয়েই হোক, ফুলসজ্জার দরকার নেই। ও বাঁকা চোখে হাসি হাসি মুখে বলল, ভূতের মুখে রাম নাম। কলকাতার এমনই করে কটা দিন বেশ কেটে গেল। আমার কলকাতা বাসের মেয়াদ শেষ হলো। দেহটাকে আবার চাপিয়ে দিলাম
দিল্লি মেলের কামরায়, কিন্তু মন সে পড়ে রইল কলকাতায় মেম সাহেবের কাছে। দিল্লিতে ফিরে এসে আবার বেশ কাজকর্মের চাপ পড়ল। 10-12 দিন প্রায় নিঃশ্বাস ফেলার অবকাশ পেলাম না। সমাগত কংগ্রেস অধিবেশনের জন্য কংগ্রেস পার্টিতে দলাদলি চরম পর্যায়ে পৌঁছালো। কংগ্রেসের ঘরোয়া বিবাদ যত তীব্র থেকে তীব্রতর হলো, আমাদের কাজের চাপও তত বেশি বাড়ল। এবার কলকাতার কাগজ পুড়ে বেশ বুঝতে পারছিলাম অবস্থা সুবিধার নয়। গন্ডগোল শুরু হলো। মাদ্রাসে কংগ্রেস অধিবেশন কভার করতে গিয়েই খবর পেলাম কলকাতায় গুলি চলছে, 2 জন মারা গেছে। বাংলাদেশে বিশেষ করে কলকাতা শহরে এই ধরনের রাজনৈতিক নাটক প্রায়ই অভিনীত হয়। দিল্লি ফিরে এসে খবর পেলাম ডুয়ার্সে, কৃষ্ণনগরের দুর্গাপুরে আর বসিরহাটেও গুলি চলেছে। কিছু আহত, কিছু নিহত হয়েছে। বেশ চিন্তিত হয়ে পড়লাম, না জানি খোকন আবার কি করে। গতবার কলকাতায় গিয়ে তো কত বুঝিয়ে এলাম, কিছু সন্দেহ হলো, ওইসব কিছুই ওর কানে ঢোকেনি। উপদেশ আর পরামর্শ দিয়ে যদি কাজ হতো তাহলে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যাসাগর আর বিবেকানন্দ নেতাজি পাওয়া যেত। ইতিমধ্যে ভারতবর্ষের শান্ত হিমালয় সীমান্ত আরও অশান্ত হয়ে উঠেছিল। সীমান্ত নিয়ে অনেক আজগুবি কাহিনী ছাপা হচ্ছিল নানা পত্র পত্রিকায়। স্বাভাবিকভাবেই সরকার উদ্বিগ্ন হয়েছিল এসব খবরে। তাছাড়া পার্লামেন্টের বাজেট অধিবেশনে এসে গিয়েছিল। এই সময় এই ধরনের খবর নিয়মিত ছাপা হলে পার্লামেন্টে অযথা ঝড় বয়ে যায়। অনেক ভাবনা চিন্তার পর সরকার একদল জার্নালিস্টকে লাডাখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর্মি হেডকোয়ার্টার্সে ঠিক মতো ছিল না, কারণ এই তীব্র ঠান্ডায় জার্নালিস্টদের লাডাখে নিতে হলে অনেক ঝঞ্ঝাট। কিন্তু শেষ পর্যন্ত তারাও রাজি হলেন। 10 জন দেশি বিদেশি সাংবাদিক দলে আমিও স্থান পেলাম। 1 সপ্তাহের প্রোগ্রাম। মেম সাহেবকে জানালাম 1 সপ্তাহের জন্য লাডাখে যাচ্ছি। আমরা রওনা হব 2রা ফেব্রুয়ারি। এখান থেকে জাম্বু যাব, সেখান থেকে উধমপুরের কোনো কমান্ডারের হেডকোয়ার্টার্স। একদিন উধমপুর থেকে যাব লেডউতে, সেখানে একদিন থেকে যাব অপারেশনাল এরিয়া ভিজিট করতে। ফিরে এসে আবার একদিন লেডেতে থেকে ফিরব দিল্লি। 14ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু। 28 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। আমি 4 মার্চ কলকাতা রওনা হব। বাবা বেনারস থেকে 2রা কি 3রা কলকাতা পৌঁছাবেন। 6 মার্চ বিয়ে হবার পর 8ই মার্চ ডিলাক্স এক্সপ্রেসে তোমাকে নিয়ে আবার দিল্লি ফিরব। 14ই মার্চ আমার ছুটি শেষ হবে। সুতরাং যদি কোথাও বাইরে বেড়াতে চাও তাহলে ওই কয়দিনের মধ্যেই ঘুরে আসতে হবে। পার্লামেন্ট শেষ হলে তোমাকে নিয়ে নিশ্চয়ই কোথাও বেড়াতে যাব, কেমন মত আছে তো? মেম সাহেব লিখলো, তোমার চিঠিতে জানলাম তুমি লাডাখ যাচ্ছ। তুমি যখন সাংবাদিক তখন তোমাকে সর্বত্রই যেতে হবে। অনেক সময় বিপদের মুখোমুখি হতে হবে তোমাকে। আমার মুখ চেয়ে নিশ্চয়ই তুমি সাবধানে থাকবে। তবে আমি জানি তোমাকে কোনো বিপদে স্পর্শ করতে পারবে না। তুমি লিখেছো লাডাখে এখন -10-12 ডিগ্রি টেম্পারেচার। কলকাতার বাঙালি হয়ে আমাদের কল্পনাতীত। আমার তো ভাবতেও ভয় লাগছে। উলের আন্ডারওয়্যার, গ্লাভস, কাপ ইত্যাদি নিতে ভুলো না। তুমি বার্লিন থেকে যে ওভারকোটটা এনেছো সেটা অবশ্য নেবে। আমি জানি তুমি ভালো থাকবে, তবু চিন্তা তো হবেই। যদি পারো লেতে পৌঁছাবার পর টেলিগ্রাম করবে। শেষে লিখেছিল, 8ই মার্চ তোমার সঙ্গে দিল্লি যাওয়ার পর খুব বেশি বেরোবার সময় থাকবে কি? তুমি তো প্রায় সব কিছু গুছিয়ে রেখেছো, কিন্তু তবুও নতুন সংসার করার ঝামেলা তো থাকবেই। তাছাড়া তোমার তো কদিন বিশ্রাম চাই। এই তো কংগ্রেস কভার করে ফিরলে, এখন যাচ্ছ লাডাখ, ফিরে এসে পার্লামেন্ট, তারপর কলকাতা আসা যাওয়া। বিয়ে থিয়ার জন্য তোমার কি পরিশ্রম কম হবে? সেজন্য দিল্লি গিয়ে আর কোথাও যাবার ইচ্ছে নেই। তোমাকে এর মধ্যে আর দেখতে পাবো না। সেই 20শে ফাল্গুন রাত্রে একবারের শুভ মুহূর্তে তোমাকে দেখব। ভাবতেও ভারী মজা লাগছে। তোমার ভাবতে ভালো লাগছে না? মেম সাহেবের চিঠি পাওয়ার পরদিনই ভোরবেলায় পালামের এয়ারফোর্স স্টেশন থেকে এয়ারফোর্সের এক স্পেশাল প্লেনে আমরা চলে গেলাম জাম্বু। সেখান থেকে মোটরে উধমপুর। এক রাত্রি উধমপুরে কাটিয়ে পরের দিন ভোরবেলায় জাম্বু এয়ারপোর্টে এসে শুনলাম লেতে ভীষণ খারাপ আবহাওয়া। গ্রুপিং ফ্লাইটে একটা প্লেন গিয়েছে। ওই প্লেনটা ল্যান্ড করতে পারে সেই মেসেজ পাওয়ার পর আমাদের প্লেন ছাড়বে। বেলা 8টার মধ্যে আবহাওয়ার উন্নতি না হলে আজ আর যাওয়া হবে না। 8:30 পর্যন্ত কোনো মেসেজ এলো না। ট্রুভিং ফ্লাইটে যে প্লেনটি গিয়েছিল সেটি ফেরত এলো 9টা নাগাদ।
কোর হেডকোয়ার্টার্স থেকে আর্মি হেডকোয়ার্টার্সে মেসেজ চলে গেল, ব্যাড ওয়েদার অ্যারাউন্ড লে স্টপ প্রুভিং ফ্লাইট ফেল স্টপ প্রেস পার্টি হেড আপ। আমিও আমার হেডকোয়ার্টার্সে একটা টেলিগ্রাম করলাম, লে আন্ডার ব্যাড ওয়েদার নো ফ্লাইট টুডে স্টপ। উদমপুরে একটা অতিরিক্ত রাত্রিবাস ভালো কেটেছিল। দুপুরে একটা চমৎকার লাঞ্চ ছাড়াও সন্ধ্যায় আমাদের সম্মানে একটা ককটেল দিলেন কোর কমান্ডার নিজে। পরের দিন ভোরে রওনা হবার আগে আমরা ওয়েদার রিপোর্ট চেক আপ করে নিলাম। লের আবহাওয়া ভালোই, সুতরাং ফার্স্ট পার্টির ফার্স্ট এয়ারক্রাফটেই আমরা রওনা হয়ে জাম্বু থেকে লেডে এলাম। লেডেতে পৌঁছে একটু বিশ্রাম করে শহরে গিয়েছিলাম। সেখান থেকে মেম সাহেবকে একটা আর্জেন্ট টেলিগ্রাম করলাম, রিস্ট সেফলি। লাদাখে আসার পর কলকাতার কোনো খবর পেলাম না, সময়ও হতো না, সুযোগও হতো না। কলকাতার স্টেশন অত্যন্ত উইক, তাছাড়া এত ঠান্ডায় ব্যাটারিও ঠিক মতো কাজ করে না, সুতরাং রেডিওতে কলকাতার কোনো খবর পেলাম না। লেডেতে একদিন কাটাবার পর আমরা ফরওয়ার্ড এরিয়া দেখতে রওনা হলাম। কোথাও জিপ, কোথাও হেলিকপ্টার। সারাদিন ঘুরে বেড়াতাম 14-15 হাজার ফুট উপরে হিমালয়ের মরু অঞ্চলে। বিকাল থেকে রাত্রি পর্যন্ত কাটাতাম আমাদের বা অফিসারদের কোনো না কোনো মঙ্গোলিয়ান ট্রেন্টে বোখারির পাশে। ফরওয়ার্ড এরিয়া ঘুরে লেতে ফেরার পর জানলাম গত 5 দিন ধরে কোনো প্লেন ল্যান্ড করেনি। ব্যাড ওয়েদার। আবহাওয়া কবে ভালো হবে সে কথা কেউ জানে না। পরের দিন ভালো হতে পারে, আবার 8-10 দিনের মধ্যে নাও হতে পারে। শীতকালে লাদাখের আবহাওয়া এমনই। চিন্তিত না হয়ে পারলাম না, কিন্তু চিন্তা করেও কোনো উপায় ছিল না। শহরে গিয়ে পোস্ট অফিস থেকে মেম সাহেবকে একটা টেলিগ্রাম করে দিলাম, রিটার্ন ফ্রম ফরওয়ার্ড এরিয়াস স্টপ ব্যাড ওয়েদার প্রোগ্রাম আনসার্টেন। শেষ পর্যন্ত 1 সপ্তাহের পরিবর্তে 12 দিন পর আবার পালামের মাটি স্পর্শ করলাম। এয়ারপোর্ট থেকে সোজা এলাম ওয়েস্টার্ন কোর্ট। রিসিপশন কাউন্টারে আমার ঘরের চাবি চাইতেই বলল, ইয়োর সিস্টার ইন ল ইজ দেয়ার। সিস্টার ইন ল? অবাক হয়ে গেলাম। দিদি, মেজদি? কিন্তু ওরা এখন আসবেন কেন? বেড়াতে? একটা খবর তো পাওয়া উচিত ছিল। জরুরি কোনো কাজে? লিফটে উঠতে না উঠতে অনেক কিছু ভাবলাম। আবার ভাবলাম বিয়ে নিয়ে কোনো গন্ডগোল হলো নাকি। না না, তা কেমন করে সম্ভব? ঘরে ঢুকতে গিয়ে মেজদিকে দেখে থমকে গেলাম। হঠাৎ মেজদিকে অমন বিশ্রীভাবে দেখে মনে হলো বোধ হয় মেজদিটি চরম সর্বনাশ হয়ে গেছে। মনটা ব্যথায় ভরে গেল। এই তো কমাস হয়ে বিয়ে হয়েছে, এর মধ্যে মেজদি আমাকে দেখেই হাউমাউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরলেন। ওর অপ্রত্যাশিত আগমন, ততোধিক অপ্রত্যাশিত কান্নায় আমি এমন ঘাবড়ে গেলাম যে আমার গলাতে একটি শব্দও বেরোতে চাইল না। মেজদি আমাকে ওইভাবে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছিল তা আমার মনে নেই। তবে মনে আছে বেশ কিছুক্ষণ বাদে মেজদি হঠাৎ করে বলে উঠলেন, তুমি কিভাবে একলা একলা বাঁচবে ভাই? একলা একলা? আমি এবার মেজদির হাত ছাড়িয়ে নিজেই ওর দুটো হাত চেপে ধরে জিজ্ঞাসা করলাম, মেম সাহেব কেমন আছে? মেম সাহেব নাম শুনে মেজদি আর থাকতে পারল না। আবার আমাকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি আর সহ্য করতে পারলাম না। বেশ কড়া করে দাবড় দিয়ে বললাম, কি হয়েছে মেম সাহেবের? অস্পষ্ট স্বরে মেম সাহেব জবাব দিলেন, সে আর নেই। মুহূর্তের মধ্যে মনে হলো সারা পৃথিবীটা যেন অন্ধকারে ভরে গেল। কার যেন অকল্যাণ হাতের ছোঁয়ায় পৃথিবী থেকে সবার প্রাণ শক্তি হারিয়ে গেল। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি আর পাতালের অতল গহ্বরে ডুবে যাচ্ছি। দোলা বৌদি, আমি আর দাঁড়াতে পারলাম না। পার মাতালের মতো টলে পড়ে গেলাম সোফার ওপর। অত বড় একটা মহাসর্বনাশের খবর শোনার পরও আমার কিছু হলো না। মহা আরামে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো তখন দেখি রাত হয়ে গেছে। আমার চারপাশে অনেক ভিড় করে দাঁড়িয়ে আছেন। প্রথমে আমি কাউকে চিনতে পারছিলাম না। খানিকক্ষণ পর চিনতে পারলাম ডক্টর সেন আমার পাশে বসে আছে। আমার মাথায় হাত বুলিয়ে ডক্টর সেন জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? ঘুম ভাঙার পর ডক্টর সেনকে দেখে অবাক হলাম। ভাবলাম বোধহয় বেড়াতে এসেছেন। তাই আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো তো? বড্ড ঘুম পাচ্ছে, কাল আসবেন। আমি আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন অনেক বেলায় আমার ঘুম ভাঙলো। গজানন চা নিয়ে এলো, ফিরিয়ে দিলাম। স্নান করতে বলল, করলাম না। গজানন আবার কিছুক্ষণ পরে এসে অনুরোধ করলেন, আবার ওকে ফিরিয়ে দিলাম। আমি চুপচাপ বসে রইলাম। এরপর মেজদি এসে অনুরোধ করলেন, নাও ভাই, স্নান করে একটু কিছু মুখে দাও।
আমি কিছু জবাব দিলাম না। আরও কিছুদিন এমন করে বসে থাকার পর মনে হলো গ্রিন পার্কে মেম সাহেবের সংসারটা দেখে আসি। গজাননকে ডাক দিলাম, গাড়ি তৈরি করো। কাহা জানা ছোট সাপ, খুব মিহি গলায় গজানন যাইতে চলো গ্রিন পার্ক। কিছুক্ষণ বাদে গজানন খবর দিল, গাড়ি তৈয়ার হাই ছোট সাপ। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। গজানন বলল, এই নোংরা কাপড় চোপড় পরে বেরোবেন? তবে কি সিল্কের পাঞ্জাবি চাপিয়ে বেরোবো? একটা চটি পায়ে দিয়ে হনহন করে বেরিয়ে গেলাম। গজানন দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে পিছনের সিটে বসে পড়লো। মেজদিও নিঃশব্দে আমার পাশে এসে বসলো। সেদিন গাড়ি চালিয়েছিলাম বিদ্যুৎ বেগে, কোনো স্টপ সিগন্যাল পর্যন্ত মানিনি। গজানন বলল, এত তেজ মাত চালাইয়ে এত এত না তেজ মাত চালাইয়ে। আমি ওর কথার কোনো জবাবই দিলাম না। মেজদি বললেন, একটু আস্তে চালাও ভাই, বড় ভয় করে। কিছু ভয় নেই মেজদি, আমরা মরবো না। সেদিন গ্রিন পার্কের বাসায় গিয়ে প্রথমে থমকে দাঁড়িয়েছিলাম। চোখে জল এসেছিল, মুছে নিলাম। সমস্ত বাড়িটা ঘুরে দেখলাম, খুব ভালো করে দেখলাম। এরপর ড্রয়িং রুমে এসে বুক সেলফের ওপর থেকে মেম সাহেবের পোর্ট্রেটটা তুলে নিলাম। ব্যাস, আমি নিজেকে সংযত রাখতে পারিনি। হাউ হাউ করে চিৎকার করে কাঁদতে লাগলাম। এত ছোটবেলায় মাকে হারিয়েছিলাম যে চোখের জল ফেলতে পারিনি। পরবর্তীকালে জীবনে অনেক সুখ, অনেক আঘাত পেয়েছি, কিন্তু কখনো চোখের জল ফেলার অবকাশ পাইনি। তাই তো সেদিন গ্রিন পার্কের বাসায় আমার জমিয়ে রাখা সমস্ত চোখের জল বেরিয়ে এলো বিনা বিধায়। মেম সাহেব আমার কাছে ছিল না, কিন্তু আমি স্থির জানি সে আমার কান্না শুনে থাকতে পারেনি। আমার সমস্ত জীবনের চোখের জলের সব সঞ্চয় সেদিন ওই পোড়ামুখীর জন্য ঢেলে দিয়েছিলাম। ভবিষ্যতের জন্য একটা ফোঁটাও লুকিয়ে রাখিনি। মেজদি চুপ করে সোফায় বসে কেঁদেছিল। গজানন দরজায় ধারে দাঁড়িয়ে কেঁদেছিল। চোখের জল থামলে মেজদিকে জিজ্ঞাসা করলাম, মেম সাহেবের কি হয়েছিল মেজদি? আর কি হবে, কলকাতার চিরন্তন ঝামেলা আর খোকনের বিপ্লব। 5ই ফেব্রুয়ারি 3:15 ক্লাস শেষ হবার পর মেম সাহেব কলেজ থেকে বেরোতে বেরোতে প্রায় 4:45 হলো। হাওড়ায় এসে 5 নম্বর বাস ধরল যাবার জন্য। আগের কয়েকদিনের মতো সেদিনও বাস ডালহাউসি হয়ে গেল না। যাই হোক, বাসায় পৌঁছাবার পর খোকনের এক ক্লাস ফ্রেন্ড বলাই হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, সর্দি, খোকনের বুকে গুলি লেগেছে। মেম সাহেব শুধু চিৎকার করে জিজ্ঞাসা করেছিল, কোথায়? এসপ্ল্যান্ড ইস্টে। এক মুহূর্তে নষ্ট করেনি মেম সাহেব, ট্যাক্সি নিয়ে ছুটেছিল এসপ্ল্যান্ডে। গ্র্যান্ড হোটেলের সামনে ট্যাক্সি থামলো। পুলিশ আর এগোতে দিল না। মেম সাহেব ওইখান থেকে দৌড়ে গিয়েছিল এসপ্ল্যান্ড ইস্টে। তখন এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে। মেম সাহেবও দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল খোকনকে পাবার জন্য। খোকনকে কি পাওয়া যায়? সে তখন মেডিকেল কলেজ হাসপাতালে। মেম সাহেব খোকনকে না পেয়ে পাগল হয়ে উঠেছিল, কিন্তু বেশিক্ষণ তার পাগলামি করতে হয়নি। ওই চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় অন্ধকারের মধ্যে ছোট একটা রাইফেলের বুলেট এসে লেগেছিল বুকের মধ্যে। আর খোকন, তার বুকে বুলেট লাগেনি, পায়ে লেগেছিল। সর্দির মৃত্যু সংবাদ পেয়ে সেও যেন উন্মাদ হয়ে উঠেছিল। মেডিকেল কলেজের সমস্ত রোগীর আর্তনাদ ছাপিয়ে খোকনের কান্না শোনা যাচ্ছিল। দুদিন পরে কলকাতার কাজগুলো মেম সাহেবের মৃত্যু নিয়ে চমৎকার হিউম্যান স্টোরি লিখেছিল। একটা কাগজে মেম সাহেব আর খোকনের ছবি পাশাপাশি ছেপেছিল। রিপোর্টটা পড়ে সবার মন খারাপ হয়েছিল। স্কুল, কলেজে, অফিস, রেস্তোরাঁয়, বাস, ট্রামে, লোকাল ট্রেনে সবাই এই স্টোরিটা নিয়ে আলোচনা করেছিল। মনে পড়ল, অনেকদিন আগে আমি যখন কলকাতায় রিপোর্টারি করতাম, আমিও এমনই কত হিউম্যান স্টোরি লিখেছি, পড়েছি। কিন্তু যেদিন আমার মেম সাহেবকে নিয়ে কলকাতার সব কাগজে এত বড় আর এত সুন্দর রিপোর্টটা ছাপা হলো, সেদিন অনেক কষ্ট করেও আমি রিপোর্টটা পড়তে পারলাম না। বুকের মধ্যে খবরের কাগজটা চেপে জড়িয়ে ধরে শুধু নীরব চোখের জল ফেলেছিলাম। এখানে শেষ হয়েছিল আমাদের মেম সাহেব উপন্যাসের 19তম পর্ব। আপনারা জানাবেন মেম সাহেব উপন্যাসের প্রতিটা পর্ব আপনাদেরকে কেমন লেগেছে। আর আমার বচনভঙ্গির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। খুব শীঘ্রই আপনাদের মাঝে মেম সাহেব উপন্যাসের শেষ পর্ব, 20তম পর্ব আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।